বর্তমানে যারা উপদেষ্টা আছেন, ছাত্র উপদেষ্টা বিশেষ করে, তাদেরও একটা ভাব হচ্ছে যে বাকি জীবন তারা একইভাবে কাটাবেন, তারা একই প্রভাব নিয়ে থাকবেন, তাদেরকে পুলিশ স্যালুট করতে থাকবে, লোকজন ভয় পেতে থাকবে এবং বদলি করা, প্রশাসনের এইখানে ওখানে এটা ওইটা করা, ধমক ধামক দেওয়া, মিডিয়া দখল করা, এই সব কিছু করতে থাকবেন তারা সারা জীবন। আগামীতে তারা যে আরেকজন রিক্সা চালক আকবর বা নোলক বাবুর পরিণতি বরণ করবেন, এই অবশ্যম্ভাবী জিনিসটা তারা বুঝতে পারছেন না। রিক্সা চালক আকবর অথবা নোলক বাবুদের মতো যারা আছেন, হঠাৎ করে মিডিয়া দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে উঠে আরোপিত জনপ্রিয়তা, আরোপিত প্রভাব প্রতিপত্তি তৈরি করেন, তাদেরকে আসলে সঠিকভাবে গাইডেন্স দেওয়া দরকার, তাদেরকে বুঝিয়ে দেওয়া দরকার যে তারা যে কাজটি করছেন সেটা সব সময় তাদের জন্য লাভবান হবে না। সেই চেষ্টাটাই করছিল বিএনপি দায়িত্বশীল আচরণ করছিল এবং তাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি একজন কি বলা যায় সিনিয়র রাজনীতিবিদ এই দেশের এবং একটা সবচেয়ে বড় দলের মহাসচিব, তিনি কিছু কথা বলেছিলেন যেগুলোর মধ্যে যৌক্তিকতা ছিল। তিনি কেউ বিবিসির একটা সাক্ষাৎকারে বেশ ক্যাজুয়ালি কিছু কথা বলেছিলেন, কিন্তু আমাদের ছাত্র উপদেষ্টারা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন। তাদের মধ্যে যে নাহিদ ইসলাম, সবচাইতে যাকে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে সবচাইতেও বলবো না, শুধু একমাত্র প্রাজ্ঞ উপদেষ্টা যার একটু সেন্স আছে বলে আমার মনে হয় ছাত্র উপদেষ্টাদের মধ্যে বা এই ছাত্র সমন্বয়কদের মধ্যে, তিনি একটা দীর্ঘ ফেসবুক পোস্ট করলেন প্রথমে এবং পরবর্তীতে বিবিসিতে সাক্ষাৎকারও দিয়েছেন। তার এই ফেসবুক পোস্টের কথাটা আবার সার্জিস আলম সেটাকে কি বলে শেয়ার করে বলেছেন, আগামী 7 দিন 3 বার করে যাতে আমরা সকলে মিলে এই পোস্টটা পড়ি। তো আমি 7 দিনে 3 বার 21 বার পড়তেছিলাম এবং আমার দর্শকদের ধারণা তারা অনেকেই পড়ছিলেন। আপনাদের মুখস্থ হয়ে গেছে কিনা জানি না, 7 দিনে 3 বার করে পড়লে এইটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। কিন্তু সেটা মুখস্থ হোক বা না হোক, তাদেরকে বুঝতে হবে যে তারা বিএনপির সাথে যে ফাইট টেক ওভার করছেন সেটা তারা আসলে শেষ পর্যন্ত জিততে পারবেন না। কেন জিততে পারবেন না? বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এই 3টা দল বিশেষ করে এবং কমিউনিস্ট পার্টি, এই 4টা দল এবং আরো কিছু ছোটখাটো দল আছে, তারা কিন্তু দীর্ঘদিন ধরে রাজনীতি প্র্যাকটিস করে এবং তাদের সাংগঠনিক একটা স্ট্রাকচার তৈরি করে তারা এই পর্যায়ে এসেছে। তারা তাদের অভিজ্ঞতা থেকে, তাদের প্রাজ্ঞতা থেকে অনেক কিছু করে, অনেক ভুল ত্রুটি করে, যেহেতু অনেক কাজ করে, প্রচুর ভুল ত্রুটি করে, কিন্তু শেষ পর্যন্ত তারা বেসিক কিছু জায়গায় যে স্ট্রেংথ দেখাতে পারে, এই স্ট্রেংথ আসলে একটা নতুন দল এবং বিশেষ করে এই ধরনের হুশ করে গজিয়ে ওঠা পরিস্থিতিতে তারা আমাদের যে ছাত্র উপদেষ্টারা আছেন, তাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জানাক জাতীয় নাগরিক কমিটি, তারা যেভাবে করতে চাচ্ছেন তারা সেটা সম্ভব হবে না। আপনারা দেখবেন নাহিদ ইসলাম আসলে কি বলেছেন। নাহিদ ইসলাম বিএনপিকে অভিযুক্ত করেছেন যে ছাত্ররা যা করতে চাচ্ছে সেটা বিএনপি অনেক ক্ষেত্রে করতে দিচ্ছে না। প্রথমটা এসেছে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ নিয়ে, যেটা বিএনপি সরাসরি তাদের সমর্থন প্রত্যাহার করেছে এবং যার কারণে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু এখনো প্রেসিডেন্ট পদে আছেন। এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে সাংবিধানিক শূন্যতা তৈরি হতো সেটা কিভাবে ফিল আপ করা হবে তার কোনো গাইডেন্স নাই। এই জিনিসটা নাহিদ ইসলাম এবং আমাদের সমন্বয়কদের পছন্দ হয় নাই। রাষ্ট্র কোনো খেলাধুলার বিষয় না। রাষ্ট্র আপনি সকালে ঘুম থেকে উঠে মনে হলো আয় তোরা রাজুতে আয় বলে আপনি সবকিছু পাল্টে ফেলবেন, সেই ম্যান্ডেট আসলে আপনাদের নাই। আপনাদের যে ম্যান্ডেটটা তৈরি হয়েছে এটা ঘটনাচক্রে তৈরি করা ম্যান্ডেট। 3 তারিখের আগ পর্যন্ত আপনারা কোটা আন্দোলনে ছিলেন, আপনাদের নিজেদের চাকুরি বাঁচানোর আন্দোলনে ছিলেন। এর মধ্যে যেটা হয়েছে, তৎকালীন সরকার, আওয়ামী লীগ সরকারের অধৈর্যতা এবং পরিস্থিতি হ্যান্ডেল করার মিসম্যানেজমেন্টের কারণে, তাদের উগ্র আচরণের কারণে, তাদের রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে, তাদের গরিমা, তাদের ইগোর কারণে পরিস্থিতি এতই জটিল হয় এবং রাজপথে শত শত মানুষ মারা যেতে থাকে। তখন একটা পয়েন্ট অফ নো রিটার্ন তৈরি হয়। কিন্তু সেই পয়েন্ট অফ নো রিটার্নের কারণে এমন না যে আপনারা এটাকে বিপ্লব তৈরি করে ফেলেছেন বা আপনাদের প্রতি গণ আস্থা ছিল, এরকম কিছু না। আপনাদের সবাইকে আসলে আমরা চিন্তাও না, সাধারণ মানুষজন চিন্তাও না। সেটা হচ্ছে অনেকটাই এই রিক্সা চালক আকবর বা নোলক বাবুদের মতো হুশ করে গজিয়ে ওঠা শিল্পীদের মতোই আপনাদের এই হঠাৎ জনপ্রিয়তা তৈরি হয়েছে। সেটাকে দিয়ে যদি আপনারা মনে করেন এই রাষ্ট্র ভেঙে চুরে চুরমার করে ফেলবেন, আমার কাছে মনে হয় এটা আপনারা বোকার স্বর্গে বাস করছেন। দ্বিতীয় যে অভিযোগটা বিএনপির প্রতি করেছেন আমাদের যে শুধুমাত্র প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর বিষয় নয়, দ্বিতীয় প্রশ্নটা তারা করেছেন যে আরো অনেকগুলো সংস্কারের বিষয়ে, যেমন ধরেন সংবিধান ছুঁড়ে ফেলে দিবেন। সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার বা সংবিধান ছিঁড়ে ফেলে দেওয়ার ম্যান্ডেট আপনাদেরকে কেউ কখনোই দেয় নাই। আপনারা সেটা করতে চাচ্ছেন এবং বিএনপি খুব যৌক্তিকভাবেই বলেছে এবং এখন দেখা যাচ্ছে সংবিধান সংস্কার কমিটি কিছু পরিবর্তনের সুপারিশ করেছে,
হুইচ ইজ নর্মাল, একটা সংবিধানে অনেক ধরনের পরিবর্তন সময়ের সাথে সাথে হতে পারে। আপনারা মুক্তিযুদ্ধকে গুড়িয়ে ফেলতে চাচ্ছেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলতে চাচ্ছেন। বিএনপি এই জিনিসটা তো করতে দিবে না, মানে কোন সুস্থ রাজনৈতিক দলই সেই কাজটা করতে দিবে না। বিএনপি খুব যৌক্তিকভাবে বলেছে এবং তারা খুব ফার্মলি বলেছে, এবং এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা খুব ভালো ইঙ্গিত দিয়েছেন যে মনে হয় কেউ কেউ ৭১কে মুছে ফেলতে চান। সেই কেউ কেউ কারা আমরা জানি, সেই কেউ কেউটা হচ্ছে জাতীয় নাগরিক কমিটির যে পৃষ্ঠপোষক সংগঠন জামাতে ইসলাম, যাদের সুতায় আপনারা নাচছেন, যাদের অঙ্গুলি হলনে আপনাদের উঠা বসা, তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আপনারা নেমেছেন। তো এই সবকিছু মিলিয়ে হঠাৎ করে আপনারা বিএনপিকে বলছেন যে বিএনপি 111 আনতে চাচ্ছে। আমি কোনোভাবেই বুঝতে পারলাম না বিএনপি কিভাবে 111 আসতে যাচ্ছে। নাহিদ ইসলাম বলছেন যে ক্যান্টনমেন্টের ভিতরে গিয়ে তারা সরকার গঠন করে ফেললেন, এটা 111-এর একটা লক্ষণ বা কিছু, মোটেও তা নয়। দেশের প্রধানমন্ত্রী যখন দেশ ছেড়ে চলে গিয়েছেন, একটা সকল এমপিরা অলমোস্ট গা ডাকা দিয়েছে, পালিয়ে যাচ্ছে, এই যে একটা রাজনৈতিক সংকট এবং শূন্যতা তৈরি হয়েছিল, তখন আসলে সেনাবাহিনী ছাড়া আর কারো পক্ষে এই পরিস্থিতি থেকে উদ্ধার হওয়ার কোনো সক্ষমতা ছিল না। কারণ যৌক্তিক হতো যদি প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু একটা উদ্যোগ নিতেন, যেটা বিশ্বাসযোগ্য হতো না। কারণ শাহাবুদ্দিন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, আওয়ামী লীগের কর্মী ছিলেন তিনি, তার সেই বিশ্বাসযোগ্যতা জায়গাটা তখন ছিল না। সেনাপ্রধান তখন খুব স্বাভাবিকভাবে বড় বড় রাজনৈতিক দলগুলোকে ওখানে নিয়ে গেছেন, বিশেষ করে বড় স্টেক হোল্ডার হচ্ছে বিএনপি এবং জামাতে ইসলাম, তাদেরকে নিয়ে গেছেন। বামপন্থীদের মধ্যে থেকে কিছুদের নিয়ে গিয়েছেন। তারপরে না ডান না বাম যেটা তরুণ সংগঠনগুলো এসেছে, জোনায়েদ সাকিরা, তাদেরকে ডেকে নিয়ে গেছেন। সেই সময় আপনারা যান নাই এবং আপনারা বলছেন যে তারা ওইখানে গিয়ে একটা সামরিক কু বা 111 টাইপের কিছু করতে চেয়েছিলেন, যেটা মোটেও তাদের তৎকালীন অবস্থার উপর সুবিচার করা হয় না। কারণ তারা তো ইচ্ছা করে সেনাবাহিনীর কাছে যান নাই, তারা ইচ্ছা করে ক্যান্টনমেন্টে ঢুকে বৈঠক করতে যান নাই। সেনাপ্রধান তাদেরকে ডেকেছেন এবং পরবর্তীতে একটা সমাধান এখানে এসেছে। কিন্তু আপনারা এখন এই জিনিসগুলোকে টেনে বলছেন যে বিভিন্ন পদে বিএনপি সমর্থিত লোকজন আছে। কিভাবে আছে? আপনারা অ্যাটর্নি জেনারেলের নাম বলেছেন, তারপরে তখনকার যে আইজিপি কে দেওয়া হয়েছিল তার কথা বলেছেন যে এরা বিএনপি সমর্থিত লোকজন হতেই পারে। আপনারা বলতে ভুলে গিয়েছেন ট্রাইব্যুনালের প্রধান আপনারা করেছেন তাজুল ইসলামকে, যিনি বাংলাদেশের সকল শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধীদের উকিল ছিলেন। সকল রাজাকারের বিচার আটকানোর জন্য তিনি পেশাদারিত্বের সাথে লড়ছিলেন। তার কথাটা বলতে ভুলে গেছেন আমাদের নাহিদ ইসলাম ভাই। কারণ হচ্ছে ওই যে মাছের ঝোল যেটা আমার প্লেটে পড়ে এটা হালাল, আর যেটা আমার বন্ধুর প্লেটে পড়ে এটা হারাম। আপনারা এই পদ্ধতির মধ্যে গিয়েছেন। বিএনপি যে যুক্তি তুলে ধরেছে, এটা মানে অত্যন্ত শক্তিশালী একটা যুক্তি, যে নির্বাচনকালীন সময়ে এই সরকার নিরপেক্ষ থাকবে কিনা না এইটা নিয়ে সন্দেহ অবকাশ আছে। যদিও তারা খুব সফট টোনে কথাটা বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাধারণত কোনো উগ্র কথা বলেন না, উনি খুব সফট টোনে কথাটা বলেছেন, কিন্তু ভবিষ্যতে এই প্রশ্নগুলো আসবে। আমি দেখলাম যে আওয়ামী লীগের আরাফাত সাহেবও, এই মোহাম্মদ আরাফাত, তিনিও সাম্প্রতিক সময়ে ফেসবুকে অনেকটা এই কথা বলেছেন। যদিও আজকের এই খেলায় আওয়ামী লীগ দুধ ভাত হিসাবে এখন পর্যন্ত আছে, কিন্তু আগামী নির্বাচনের আগে অন্যান্য দলগুলোর থেকে ওই প্রশ্নগুলো আসবে। কেন আসবে আমি বলি আপনাদেরকে। আপনার 200 টাকার কম্বল বিতরণ করার জন্য সরকারি হেলিকপ্টার নিয়ে যাচ্ছেন, 8 কিলোমিটার দূরে এক থানা থেকে আরেক থানায় যাচ্ছেন, আপনারা সরকারি হেলিকপ্টার ব্যবহার করে যাচ্ছেন। আপনারা, আমি দর্শকরা যারা আমার আগের ভিডিওটা মিস করেছেন, আপনারা দেখবেন কুড়িগ্রামে একটা কৃষক সমাবেশ করছেন, তথাকথিত 1 লক্ষ কৃষক ওইখানে জোড়া করবেন। আপনাদের রাজনীতি আপনারা করছেন, সেখানে 65 লক্ষ টাকা সরকারি ফান্ড থেকে চাচ্ছেন। আপনারা ঢাকার ভিতরে অনেকগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান এটা ওইটা করছেন, যেগুলার টানাটানি চাঁদাবাজির কাহিনী আছে, সরকারি ফান্ডের ওইখানের মধ্যে সম্পৃক্ততার অভিযোগ আছে, সেগুলো কিন্তু আপনারা ক্লিয়ার করেন নাই। আমি দেখলাম আপনাদের যে মাস্টার মাইন্ড মাহফুজ আলম সাহেব, উনি হচ্ছেন পোর্টফোলিওবিহীন উপদেষ্টা, উনি ওনার এলাকায় গিয়েছেন, ওইখানে ডজন ডজন তোরণ করা হয়েছে, 4 কালারের পোস্টারে এলাকা ছেয়ে দেওয়া হয়েছে, তিনি গাড়ির উপরে উঠে হাত নাড়ছেন এবং সরকারি প্রটোকল নিয়ে স্যালুট নিচ্ছেন। হ্যাঁ, উনি একজন সরকারি উপদেষ্টা, উনি সরকারি প্রটোকলে উপদেষ্টা হিসাবে স্যালুট অবশ্যই প্রাপ্ত, কিন্তু তার যে রাজনৈতিক অ্যাক্টিভিটিস করছেন, তিনি যে তোরণ নির্মাণ করছেন, পোস্টার করছেন। তারপরে আরেকজন কে যেন আছে, ভালো হয়ে যা মাসুদ, ওই যাকে ছাত্রদলের এক নেত্রী বলেছিলেন যে মাংস কেটে নেবে লোকজন, ওজন কমা মাসুদ, সেই মাসুদ তার এলাকায় গিয়েছেন, 100-র উপরে তোরণ করা হয়েছে বলে সেখানে আমরা জেনেছি। এই যে গোটা বিষয়টা আপনারা করছেন, আপনারা নিজের রাজনৈতিক ভবিষ্যৎ তৈরি করছেন, কিসের উপরে তৈরি করছেন? এই
সরকারি প্রোটোকল ব্যবহার করছেন আপনারা অনেক ক্ষেত্রে, সরকারি রিসোর্স ব্যবহার করছেন আপনারা অনেক ক্ষেত্রে। খুব যৌক্তিক কারণেই যদি এটা নিয়ে অন্যান্য রাজনৈতিক দল তাদের কনসার্ন দেয়, সেটা স্বাভাবিক। কারণ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় যে অভিযোগ থেকে বাকি জটিলতার তৈরি হয়, সেটা হচ্ছিল যে তারা নির্বাচনে লেভেল ফিল্ড তৈরি করছেন না, তারা নির্বাচনে আওয়ামী লীগের বাইরের কোনো দলকে আসতে দিচ্ছেন না, বা তাদের জন্য কোনো পরিবেশ তৈরি করছেন না। তো আপনারা তো একই কাজ করছেন। এখন অনেকে বলবেন যে ভাই, যদি রাজনীতি শুরু হয়, নির্বাচনের ফেজ যখন আসবে তখন তো তারা পদত্যাগ করবে। নাহিদ সেটাই বলেছেন যে